বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে একটা প্রশ্ন আমার কাছে দীর্ঘদিন থেকেই মাথায় উকি দেয় আর কি। দীর্ঘদিন থেকে বলতে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনে আমি প্রবেশ করি, কলেজ জীবনে এই প্রশ্নটা আমার কাছে প্রায় প্রাসঙ্গিক ছিল আর কি। সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রে এত মানুষ স্বাধীনতা বিরোধী থাকে কীভাবে, বা একটা প্রজন্ম নতুন করে গড়ে উঠবে কীভাবে যেখানে তারা দেশের সম্পূর্ণ স্বাধীনতা বিরোধীদের সাপোর্ট করবে। আমি একেবারে সরাসরি বলি, আমি শিবিরের কথাই বলতেছি আর কি। শিবির কিন্তু খুব কম মানুষ করে না। আপনি যদি ছাত্র সমাজের মধ্যে দেখেন, তারা বিভিন্ন জায়গায় ভিপি নির্বাচিত হয়েছে। আপনারা যতই কারচুপির অভিযোগ করেন, একটা বড় অংশের মানুষ কিন্তু স্টুডেন্টরা শিবির করে। এবং এই প্রশ্নটা আমার কাছে প্রায় খুবই প্রাসঙ্গিকভাবে আমার মনে হয়েছে যে এত মানুষ একটা রাষ্ট্রের স্বাধীনতা বিরোধীদের দল করবে কিভাবে। একটা বড় অংশের মানুষ, আমি খুব অবাক হই। আমি অনেকের সাথে শিবিরের আমার সাথে খুব ভালো কানেক্টিভিটি ছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি যেহেতু বিএনপি করতাম, ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম সঙ্গত কারণে। যারা বিএনপির সাথে যদি 18 দলে কিংবা 20 দলে কিংবা 4 দলে বিভিন্ন সময় জামাত ইসলাম ছিল, সঙ্গত কারণে জামাতের সাথে আমার খুব ভালো সখ্যতা ছিল। আমি তাদের সাইকোলজি জানার চেষ্টা করতাম। তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় একেবারেই বিশ্বাস করে না। আপনি এরা যদি এটাতে কোনো রকম সন্দেহ পোষণ করেন, তাহলে আপনি মনে করেন আপনি বোকার স্বর্গে বাস করেন। তারা মনে করে 71-এ জামাত ইসলামের অবস্থান সঠিক ছিল। এবং এইসব দ্বন্দ্ব থেকে কিন্তু আনোয়ার হোসেন মঞ্জু শেষ পর্যন্ত দল থেকে বেরোয় এবি পার্টি করতে হয়েছে, কারণ সে দলকে এটা প্রতিষ্ঠা করতে পারে না যে তার দল ভুল ছিল, এটা আর কি। তো এটা আমার কাছে প্রশ্ন ছিল, আসলে এটার মূল কারণ কি। আমি ব্যক্তিগতভাবে 4টা জিনিস এখানে অ্যাড করতে পারছি। 1 নম্বর হচ্ছে যে রাষ্ট্র থেকে মানুষ কোনো সুযোগ সুবিধা পায় নাই। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এই যে স্বাধীন হওয়ার পরে একটা রাষ্ট্র মানুষকে যেইটুকু সুযোগ সুবিধা দেওয়ার কথা, বা একটা রাষ্ট্র থেকে মানুষ যেই ধরনের আসলে সুযোগ সুবিধা আশা করে, সেটা মানুষ আসলে রাষ্ট্র প্রোভাইড করতে পারে নাই। এই যে রাষ্ট্রের এই ব্যর্থতাটা, এইটা ছিল হচ্ছে প্রথম পয়েন্ট আমার কাছে মনে হইল। 2 নম্বর বিষয় হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতা। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, এবং আমাদের এখানে জ্ঞান বলতে আসলে শুধুমাত্র বই মুখস্থ করে বিসিএস ক্যাডার তৈরি করা হয়। আর এর বাইরে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো চান্স পাওয়ার বিষয়টা সম্পূর্ণরূপে জেলাভিত্তিক, বিভিন্ন জেলার নাম মুখস্থ করা সহ একেবারে ক্ষুদ্র জ্ঞান। এখানে যেহেতু ডিপ নলেজ নাই, সঙ্গত কারণে কি হয়েছে, এই ধরনের ধর্মীয় উগ্রবাদীরা কিংবা স্বাধীনতা বিরোধীরা কিংবা ধর্মের নাম দিয়ে রাজনীতি করা দলগুলো আস্তে আস্তে নিজেদেরকে ইজিলি প্রতিষ্ঠা করতে পারছে। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আসলে জ্ঞানটাকে, অর্থাৎ তাদের যে জ্ঞানের সীমাবদ্ধতা এবং তাদের যে জ্ঞান তাদের যে পরিমাণ নলেজ আসলে অর্জন করার কথা ছিল, সেটা করতে না পারাটা একটা ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টর আমাকে যেটা মনে হচ্ছে, এটা হচ্ছে যে দারিদ্রতা বা ক্ষুধা। এই যে আমাদের দেশের একটা বড় অংশের মানুষ ক্ষুধার্ত, দারিদ্র। আপনি উত্তরবঙ্গের দিকে দেখবেন জামাত ইসলামের পরিমাণ একটু বেশি তুলনামূলকভাবে, ওদের যে ভোট আছে তার থেকে কিঞ্চিত বেশি হইলেও এটা আছে। কিন্তু ধনী অঞ্চল, ধরেন সিলেট, নোয়াখালী, ওসব অঞ্চলে আপনি জামাত ইসলাম তুলনামূলক কম পাবেন, গরিব শ্রেণীর মানুষজন পাবেন। তার কি এদের কাছে ইউনিভার্সিটির বেতন দেওয়া কিংবা এই যে জাকাতের টাকা সহজে পাওয়ার কোনো একটা ব্যবস্থা হওয়া কিংবা ইজিলি চাকরি পাওয়া, এসব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে। এখানে নৈতিকতার কোনো ব্যাপারই নেই, টোটালি কোনো ব্যাপার নাই নৈতিকতা। তো সঙ্গত কারণে একটা বড় অংশের মানুষ এসব বর্জুয়া এবং এসব স্বাধীনতা বিরোধী এবং এসব রাষ্ট্রবিরোধীদের দলে যোগ দিতে মানুষের বিন্দু মাত্র নৈতিকতা কাজ করে না। বিকজ আমি রাষ্ট্র থেকে কিছু পাচ্ছি না, আমি ক্ষুধায় আছি, আমার ব্যক্তিগত জীবনে কিছুই নাই, আমার এত স্বাধীনতা বুদ্ধি আমার কী লাভ হবে, অথবা আমার স্বাধীনতার দরকারই বা কি। আমি ছোট্ট এক্সাম্পল দিই। যখন দাস প্রথা বাদ দেওয়া হইলো প্রথম আমেরিকাতে, একটা বড় অংশের দাসেরাই এটার পক্ষে আন্দোলন করছে। কেন জানেন? তাদের কথা হচ্ছে আমি ইজিলি খাওয়া পাচ্ছি, আমি তো ইজিলি একজনের আন্ডার থেকে ভালো আছে, তাহলে আমাকে কেন শুধু শুধু কষ্ট করে কাজ করতে হবে, কাজ খুঁজে নিতে হবে, এসব বিষয় থেকে তারা অবশ্য দাস প্রথার পক্ষে ছিল। একইভাবে যেহেতু তারা স্বাধীনতার বিষয়টাতে তারা আসলে কোনো সুযোগ সুবিধা পায় না সেভাবে, এবং রাষ্ট্র থেকে যেগুলো পাওয়ার কথা নৈতিকভাবে সেগুলো পায় না, সঙ্গত কারণে তারা খুব ইজিলি ওই রাষ্ট্রবিরোধীদের অংশে যোগ দিতে ইজিলি তারা কোনো রকম দ্বিধাবোধ করে নাই আর কি। এটা ছিল আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যে ব্যাপারটা ছিল, অর্থাৎ আমি প্রথম পয়েন্টটা আপনাদের বলছি যে রাষ্ট্র স্বাধীনতার পর যে সুবিধা দেওয়ার কথা ছিল সেটা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে।
2 নাম্বার কথা ছিল জ্ঞানের সীমাবদ্ধতা, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা এত দুর্বল করে তৈরি করা হয়েছে যেখানে এই ধরনের মুখ্য, এই ধরনের একেবারে একটা গর্দভ শ্রেণী আমাদের দেশে গড়ে উঠতে পারছে, যারা এই জান্নাতের বিনিময়ে ভোট চায়, এই করে সে করে, অথবা এই যে একটা মানে দেশের বিরোধী, এই যে একটা মানে কি বলবো, এটা ইসলামও বিরোধী কিছু ক্ষেত্রে, তারপরেও কিন্তু তাদেরকে আমরা বুঝেইটা আনতে পারি না। এটা এই ফ্যাক্টরটা আপনি কি জার্মানিতে যাই ন্যাচিদের দল করতে পারবেন, বা তাদের মানে আপনি পৃথিবীর যে কোনো দেশে যায় আপনি যে মানে যারা আসলে ওই দেশের স্বাধীনতা বিরোধী ছিল তারা কি এইভাবে ওপেনলি পলিটিক্স করতে পারে? এটা আমাদের ব্যর্থতা পলিটিক্যালি। আর 3 নম্বর যে ব্যাপারটা বললাম আমি, যে ক্ষুধা এবং দারিদ্রতা, এটা একটা বড় ফ্যাক্টর। দারিদ্রতা দিয়ে আপনি যে কোনো কাউকে কিনে ফেলতে পারবেন। আর 4 নম্বর ফ্যাক্টর যেটা, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আর কি, সেটা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা। এই যে আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা জাসদ বলেন, যে সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পরবর্তী এখন এনসিপি বলেন, এদের একটা অংশ সবসময় স্বাধীনতা বিরোধীদের জায়গা করে দিছে। আপনি দেখেন 71-এর পরে আওয়ামী লীগ যখন জামাত ইসলামকে খুব স্ট্রংলি প্রতিহত করতেছে, তখন কিন্তু আওয়ামী লীগের সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা তৈরি করছিল জাসদ। মজার বিষয় হচ্ছে সে জাসদের মধ্যেই কিন্তু এই স্বাধীনতা বিরোধীরা ঢুকে গেছে। আপনার কাছে জামাতের আমি জাসদ করতেন, তাহের বাটপার তাহের ও জাসদ করতো। এর রিজনটা কি জানেন? রিজনটা হচ্ছে পড়াশোনা। এরা খুব সূক্ষ্মভাবে জাসদের মধ্যে ঢুকে গেছে। ইভেন এই যে কাদের মোল্লা মারা গেছে, সেও জাসদ করতো। এবং তারা বলে আমরা বামপন্থী থেকে আসছি। বামপন্থী থেকে সে শয়তান ছিল, শুরু থেকেই সে করতো জামাত ইসলাম। যখন জামাত ইসলাম ব্যান ছিল জাসদ করতো। এখন দেখেন, আপনি দেখেন এনসিপিতেও জামাতের একটা অংশ ঢুকে গেছে, বিএনপির মধ্যেও কিছু আছে, আওয়ামী লীগের মধ্যে মোটামুটি যদি আবার আওয়ামী লীগ ব্যাক করতে পারে, পুরো আওয়ামী লীগটা নাকি পতনই করছে জামাত ইসলাম অংশ ঢুকে। কারণ তারা দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের সাপোর্ট দিত। 5ই আগস্টের পর যখন অবস্থা খারাপ হয়েছে সবাই পালাই গেছে। সঙ্গত কারণে তারা আর ওই জায়গায় পৌঁছে দিতে পারে নাই, আওয়ামী লীগের প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই। অর্থাৎ আওয়ামী লীগ একটা অংশ অলরেডি বেরোয় গেছে। বিএনপির একটা সতর্ক থাকা উচিত। তাহলে আসেন 4 নম্বর প্রকার আমি যেটা বললাম, যে সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। অর্থাৎ রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি বাড়ানোর জন্য সবসময় এই স্বাধীনতা বিরোধীদের জায়গা করে দিচ্ছে। আপনি দেখেন এখন এনসিপি তার শক্তি বাড়ানোর জন্য জামাত ইসলামের সাপোর্ট নিচ্ছে। জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন, উনি জামাত ইসলামের হয়তো সেভাবে সাপোর্ট করেন নাই, কিন্তু জামাতকে একটা পলিটিক্স করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। সেক্ষেত্রে তারা আস্তে 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 আবার তাদের রাজনীতি বিস্ফোরণটাকে আবার এই দেশে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারছে। তাহলে 4টা বিষয় কারণে জামাত ইসলাম বাংলাদেশে প্রাসঙ্গিক হয়েছে। প্রথম, দেশ স্বাধীন হয়েছে 4টা যে মূল ভিত্তির উপর কোনোটাই আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। ধর্মনিরপেক্ষতা বলেন, আচ্ছা ধর্মিক নিরপেক্ষতা আমি বাদ দিলাম, যে মানুষের মানবাধিকার বলেন, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। স্বাধীনতার যে মূল ভিত্তি ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন, সেটাও আমরা করতে পারি নাই। সোনার বাংলাদেশ বলতে আমরা যে কথা বুঝি, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, যেটা মূল ভিত্তি ছিল গণতন্ত্র, মুজিব এসে প্রথমে বাকশাল কায়েম করে গণতন্ত্রের হোগা মারে দিছে, বাংলা কথা যেটা, মানে একটা প্যারাক মেরে দিছে, আমরা যদি শুদ্ধ ভাষায় বলতে চাই আর কি। তারপর আসছেন জিয়াউর রহমান, তারপর মানে খন্দকার মোস্তাক আসছেন, তিনি তো আসলে 3 মাস ছিলেন, তেমন কিছু না। জিয়াউর রহমান এসে আবার গণতন্ত্র ফেরত দিছে, কিন্তু ঘুরে গেলে ওই গণতন্ত্রের ওই পোকট দিয়ে আবার ওই ফাঁক দিয়ে আবার বেরোয় আসছে ওই শয়তানগুলা। আমি আওয়ামী লীগ নিয়ে বলবো না একটা সময়, যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনীতি কেন অপ্রাসঙ্গিক, কিংবা আওয়ামী লীগ কখনো ব্যাক করতে পারবে কিনা, এটা অন্য বিষয়। আমি শুধুমাত্র, জানান অনেকে আমাকে মনে করেন যে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলাম বিরোধী, আমি কিন্তু আওয়ামী লীগও বিরোধী। যারা আরও একটু 5ই আগস্টের আগে দেখবেন, আমি কোনোদিন জামাতের সমালোচনা করি না, কিন্তু আমি জামাতকে ছোটোবেলা থেকে ঘৃণা করছি, স্টিল এখনও ঘৃণা করি। এবং আমার একটা ধারণা যে বাংলাদেশের 71-এর পুরো পরের জেনারেশন পুরোটাই জামাত ইসলামকে ঘৃণা করার কথা, কিন্তু সেখানে জামাত ইসলামের ঢাকা ইউনিভার্সিটি বিপি হয়, তারা এখানে দাঁড়ায় বক্তৃতা দেয়, আমাদের লজ্জা করে, বিশ্বাস করেন, আমার ভীষণ রকম লজ্জা করে। আমি নিশ্চিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি বিপি নির্বাচন হয়, সেখানেও জামাত ইসলাম একটা বড় অংশ ভোট পাইতে পারে এবং তারা হয়তো টিকেও আসতে পারে। কিন্তু এটা লজ্জার, এটা দেশের মানে জন্মের বিরোধিতা করছে এই মানুষগুলো ইসলামেরও পূর্ণাঙ্গ সাপোর্ট করে না। ওদের মৌদুদিবাদের বিরুদ্ধে যদি ইসলামের কোনো হাদিসও থাকে, তারা এটা মানে না। এটা এই 4টা বিষয় আমরা ঠিক করতে পারি না। প্রথমত, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রংলি শক্তিশালী করতে পারি না। প্রথম বিষয়টা যেটা আমি প্রথমেই 1 নম্বরে বলছিলাম, যে মুক্তিযুদ্ধের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হয় নাই। 1 নম্বর, আমি আবার বলতেছি, রিপিট করতেছি, মুক্তিযুদ্ধের পরে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হওয়া জামাত ইসলাম ব্যাক করা একটা বড় কারণ। 2 নম্বর,
জামাত ইসলাম ব্যাক করার বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। 3 নাম্বার, জামাত ইসলাম ব্যাক করার মূল কারণ হচ্ছে আমাদের ক্ষুধা এবং দরিদ্রতা। কারণ দরিদ্র শ্রেণীকে খুব সহজে ইনফ্লুয়েন্স করা যায়, কিনে ফেলা যায়। সহজ কথা হচ্ছে তাদের ভোট যেমন কিনা যায়, তাদের বিবেক কিনা যায়, এবং এদেরকে মানে তাদের কি বলবো একেবারেই মানে তাদের ওই যে জামাত ইসলামে এমপি দেখেন নাই, তাদের মেয়েরে কিনে ফেলছে। 13 বছরের মেয়েরে সেক্স করে ঘুরতেছে, কেননা 17 বছরের মেয়েরে। কীভাবে পারছে জানেন? কারণ গরিব মানুষ, তার জন্য তার মেয়েটা ইম্পর্টেন্ট না, তার সম্মান ইম্পর্টেন্ট না, টাকা ইম্পর্টেন্ট। চাইল কিনতে হয়তো টাকা দিয়ে, সম্মান দিয়ে কিনা যায় না চাল। ক্ষুধা দারিদ্রতা 3 নম্বর মনে রাখবেন। 4 নম্বর হচ্ছে ক্ষমতার যে পালা বদল। ক্ষমতা রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তিশালী করার জন্যই এই ধরনের একটা এই ধরনের একটা অজ্ঞ, এই ধরনের একটা শত বছরের একটা ওদের জন্ম থেকেই কিন্তু মানুষ ওদের বিরোধী ছিল। জন্ম থেকে আপনি যদি 1941 সালে দেখেন, তখনও দেখবেন জামাত ইসলামের মানুষ বিরোধী ছিল। ইন্ডিয়ান মানুষ তাদের পছন্দ করতো না, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ তাদের পছন্দ করতো। আর সর্বশেষ যেটা আমি তো বললাম, তো ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় যদি 4টা বিষয় সমাধান করা যাইতো, তাহলে জামাত ইসলামের শিখরে এতটুকু পর্যন্ত গজাইতো না। আর এখন যেতটুকু গজাই গেছে, সেখান থেকে কতটুকু ফেরানো যাবে এটা খুব টাফ ব্যাপার। আর সেখান থেকে ফেরানোর জন্য আসলে গণতান্ত্রিক শক্তিগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। শেষ কথা এটা বলি, এনসিপির এখন 4র্থ জেনারেশনে এসে কী হয়েছে জানেন? দেখেন, এনসিপিও কিন্তু তার ক্ষমতার শক্তি বাড়ানোর জন্য সেও জামাতের সাথে সমঝোতা করে চলতেছে, তার থেকে লোক দিয়ে ভাড়া নিয়ে। ভবিষ্যতে কি এনসিপির পক্ষে কি, অনেকে যদি এনসিপিকে জামাতের বি টিম বলে, আমিও বলি জামাতের বি টিম, কিন্তু আসলে যদি শক্তিশালী বিএনপির সাথে বিরোধী দল দরকার হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে, সেক্ষেত্রে আপনি কাকে চিন্তা করবেন? জামাতের মতো একটা অত্যন্ত পশ্চাৎপদ দলকে, একটা মূর্খ দলকে, যাদের একটা লোক দর্শন করলে তারা সবাই বলে যে না এটা দর্শন হয় না, এটা মেয়েরে বিয়ে করছে, এরকম একটা দলকে? সেখানে এনসিপিকে চিন্তা করার কথা। দুর্ভাগ্য, আসলে রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য।